হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে কথা বলবো বেশ কয়েকটা ব্যাপার নিয়ে। তো প্রথমে কথা বলবো বেসিক্যালি বক্স অফিস নিয়ে। তো কালকে দুটো হিন্দি সিনেমা রিলিজ করেছে, একটা হচ্ছে ক্র্যাক এবং আরেকটা হচ্ছে আর্টিকেল 370। তো এই দুটোর বক্স অফিস কিরকম হলো সেটা নিয়ে কথা বলবো। প্রথম কথা বলি, দুটোর মধ্যে হিট হওয়ার 90% চান্স রয়েছে কিন্তু আর্টিকেল 370-র। কারণটা হচ্ছে কি, সেটার প্রথম কথা কনসেপ্টেই এমন যেটা লোকে দেখতে এক্সাইটেড হয়েছে, এবং কালকে যেহেতু 99 টাকায় মাল্টিপ্লেক্সে টিকিট পাওয়া গেছে, তো দুটোই মানে দুটো সিনেমারই কালকে কিন্তু রেসপন্স খারাপ ছিল না। সেটা ক্র্যাক হোক, সেটা আর্টিকেল 370 হোক, যদিও ক্র্যাকের থেকে আর্টিকেল 370 টিকিট বিক্রিতে অনেকটা এগিয়ে ছিল, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবার তা সত্ত্বেও আমি যদি বলি কেন আর্টিকেল 370 এগিয়ে থাকবে, এর বড় কারণ হচ্ছে সিনেমার বাজেট। আর্টিকেল 370 বাজেট হচ্ছে মাত্র 20 কোটি টাকা। সেখানে ক্র্যাকের বাজেট প্রায় গিয়ে দাঁড়িয়েছে 80 কোটিতে। এবং সেটা স্বাভাবিক, সিনেমাটা দেখার সময় বুঝতে পারবে যে টাকা সত্যি খরচ করেছে। এবার এত টাকা উঠবে কিনা তা নিয়ে যথেষ্ট ডাউট রয়েছে, কারণ সিনেমাটার প্রথম দিনের ওয়ার্ড অফ মাউথ কিন্তু খুব একটা ভালো হয়নি। অপরদিকে আর্টিকেল 370-র ক্রেজ কিন্তু বেশ ভালো, যেটা দেখা যাচ্ছে। কারণ প্রথম দিনে আর্টিকেল 370 মানে মোটামুটি যথেষ্ট ভালো কালেকশন করেছে, কারণ মোটামুটি 6 থেকে 7 কোটি কালেকশন ধরা হচ্ছে। অপরদিকে ক্র্যাকের প্রথম দিনের কালেকশন কিন্তু মোটামুটি 4 থেকে 5 কোটির মধ্যে। এবার যদি এটারও বাজেট 30 থেকে 40 কোটির মধ্যে থাকতো, তাও ধরা যেত যে হ্যাঁ, হিট হতে পারে। এবার যেখানে বাজেট 80 কোটি, সেখানে এটাকে হিট হতে গেলে 95-96 কোটি কালেকশন তো করতে হবে, 100 কোটি বাদ দিচ্ছি। তো সেটা হওয়া তো জাস্ট ইম্পসিবল। আমার তো মনে হয় ডিজাস্টারই হতে চলেছে। আমি বিদ্যুৎ জামালের মানে বড় ফ্যান হিসেবেই বলছি, আমার সত্যিটা খারাপ লাগছে, কিন্তু বিদ্যুৎ জামালকে আরও বেটার স্ক্রিপ্ট চয়েস করতে হবে। শুরুতে অ্যাকশন দিয়ে মানে হবে না, ভালো স্ক্রিপ্ট চয়েস করতে হবে। তো সেই দিক দিয়ে বিচার করতে গেলে আর্টিকেল 370 ভালো ওপেনিং নিয়েছে। এবং যেহেতু এটা বাজেট কম, এবং আমার মন বলছে মানে এই সেকেন্ড মানে এই শনিবার রোববার যথেষ্ট কালেকশন এটা গ্রো নেবে। ততটা গ্রো কিন্তু ক্র্যাকের নেবে না, কারণ ক্র্যাকের রিভিউ খুব একটা আহামরি কিছু আসেনি। তো এবার দেখা যাক ফাইনালি কি হয়। তো এটাই ছিল মোটামুটি ডে ওয়ানের কালেকশন। এবার দেখা যাক ডে টুতে কিরম কি গ্রোথ নেয় বাকি সিনেমাগুলো। তো এরপর যেটা নিয়ে বেসিক্যালি কথা বলবো, সালমান খানের আপকামিং সিনেমা নিয়ে। তো সোহেল খান অনেকদিন আগে, মানে সালমান খানের ভাই সোহেল খান আর কি, সালমান খানকে নিয়ে বহু আগে থেকে প্রোডাকশন থেকে একটা প্ল্যান করছিল সুপার হিরো একটা সিনেমা আনবে, যেটার নাম হচ্ছে শের খান। যেটা একটা অ্যাডভেঞ্চারাস মুভি হবে, প্লাস অ্যাট দ্য সেম টাইম চরিত্রটাকে আমরা সুপার হিরো হিসেবে দেখতে পারবো। মানে শের খান চরিত্রটা একটা সুপার হিরো এমন ভাই প্ল্যান করা হয়েছিল, কিন্তু ভিএফএক্স এর কারণে নানা কারণে সিনেমাটা আস্তে আস্তে পিছোতে থাকে। এখন যেটা জানা যাচ্ছে কিন্তু 2025 থেকে এই সিনেমাটা নাকি শুটিং স্টার্ট হবে। তার আগে সালমান খান 2024-এ বেশ কিছু বড় বড় কাজে শুটিং শেষ করবে। 2024-এ সালমানের কিছু আসছে না। তো 2025-এ যদি ঈদে এই সিনেমাটাকে আনা হয়, তবে বলা হচ্ছে 2025-এ বা এই 2024-এর শেষের দিকে সিনেমাটা নাকি ফ্লোরে যাবে। তো 2025-এ আনা পসিবল হবে কিনা সেটা অবশ্যই এটা দেখার ব্যাপার থাকবে। তবে এটার পেছনে প্রচুর টাকা খরচ করা হচ্ছে। এরকম সুপার হিরো সিনেমা নাকি কখনো হয়নি। তো যেহেতু এবার সোহেল খান পরিচালক, একটু ভাই ভয় লাগছে যে আল্টিমেটলি ভালো হবে তো, কারণ সালমান খানের নিজের প্রোডাকশন হাউস থেকে যে কাজগুলো করে না, মান ভালো হয় না। এটা ফ্যাক্ট। তো দেখা যাক ফাইনালি কি হয়, কারণ সালমান খানের টাইগার 3-র মতো সিনেমাও কিন্তু বক্স অফিসে সেই বিজনেস করতে পারেনি যেটা ডিজার্ভ করে। তো সেখান থেকে দাঁড়িয়ে সোহেল খানের মতো একজন যে সেইভাবে, মানে আমার তো মনে হয় না তার সেই দাপটও রয়েছে, সে একটা কাজ বানাবে যেটা খুব ভালো কাজ হবে। যদিও আসার আগে আমি বলতে চাই না, তবে সালমান খান সুপার হিরো হোক, আমরাও চাই একটা ভালো কাজ হোক। বড় বাজেট, বড় টাকা খরচ করে প্রপারলি ভালো স্টোরি লাইন নিয়ে হোক। তবে কতটা কি হবে সেটা একটা দেখার ব্যাপার থাকবে। তো যাই হোক, কাজটা নিয়ে এক্সাইটমেন্ট রয়েছে, কারণ সালমান খানকে প্রথমবার সুপার হিরো হিসেবে পাবো। তবে এটা ঈদের টাইমে আই থিঙ্ক সব থেকে ভালো হবে। তো দেখা যাক ফাইনালি কি হয়, এটা প্ল্যানিং শোনা যাচ্ছে। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাবণের ওটিটি আপডেট। রাবণের ওটিটিতে ক্রেজ দেখার মতো। আমরা যদি দেখি সিনেমা হলেও সিনেমাটা যথেষ্ট ভালো বিজনেস করেছিল, যে কারণে এটাকে সেমি হিট তকমা দেওয়া হয়েছিল। ক্লাসে এসেছিল কিসমিসের সাথে, দুটোই কিন্তু বক্স অফিসে এসের মতো হিট হয়েছিল। রাবণ হিট ছিল, কিসমিসও হিট ছিল। এবার এখান থেকে বিচার করতে গেলে সিনেমাটা তো হলে ভালো টাকা তুলেছিল। এবার তারপর স্যাটেলাইট রাইটসও সিনেমাটা যথেষ্ট ভালো হয়, টিভিতে টিআরপি যথেষ্ট ভালো ছিল সিনেমাটা, এটা আমি বলছি না। প্রত্যেকে জানে যে রাবণের টিআরপি কত ভালো ছিল, টিভিতে দিলে লোকে এখনও দেখে। এবং এমনিতেও এই সিনেমাটার ওটিটিতেও মানে হটস্টার ফটস্টার অ্যাভেলেবেল, সেখানেও কিন্তু ভিউজ দারুণ এসছে। এর মধ্যে একটা খবর রয়েছে, এমনিতেই বাংলাদেশে এই সিনেমাটার ক্রেজ কিন্তু কোনো অংশে কম নয়। বাংলাদেশে রিলিজ করেনি সেটা আলাদা ব্যাপার, কিন্তু বাংলাদেশের দর্শকের মধ্যে বিপুল চাহিদা ছিল এই সিনেমাটা নিয়ে। হয়তো অনেকে এখান ওখান থেকে হয়তো দেখেও নিয়েছে, এমনটা নয়, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এতদিন পরে রাবণ কিন্তু ওখানে ওটিটিতে বিক্রি হয়েছে, এবং ওখানকার একটা বড় ওটিটি প্ল্যাটফর্ম যেটার নাম হচ্ছে বঙ্গ, সেখানে কিন্তু ওটিটিকে কেনা হয়েছে, মানে রাবণকে আর কি কেনা হয়েছে। তো 25 তারিখ থেকে মানে 25 ফেব্রুয়ারি আর কি, মানে মোটামুটি কাল থেকে মানে রাবণ কিন্তু ওখানে অ্যাভেলেবেল হয়ে যাবে। যারা বাংলাদেশি দর্শক, আমার তো মনে হয় অনেকে দেখেছে, যারা দেখেনি তারা অবশ্যই বঙ্গতে দেখে নিও। এবং আশা করছি তোমাদের ভালো লাগবে। একটা মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ হিসেবে আমার তো মনে হয়েছিল রাবণ যথেষ্ট একটা ভালো কাজ। এখানে বক্স অফিসেও সিনেমাটা হিট হয়েছিল, আশা করবো বাংলাদেশেও ওটিটিতে তুমুল একটা জনপ্রিয়তা পাবে। তো দেখা যাক কি হয়। তো এগুলি ছিল মোটামুটি আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে কত ভাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার।